দর্শক সংবাদের এই পর্যায়ে যে আলোচনার যে কথা বলেছিলাম বিরতির আগে সেই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের অতিথি গবেষণা পরিচালক BIISS এর এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত আজকে স্টার বিজ টুডেতে। ধন্যবাদ। প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই, একটা শব্দ আমাদের দেশে খুবই পরিচিত, অর্থ পাচার। বিগত কয়েক দশক ধরেই এই অর্থ পাচার আসলে কেন হয় এবং এই সমস্যাটি কি শুধুমাত্র বাংলাদেশেরই কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অর্থ পাচার একটা গ্লোবাল প্রবলেম এবং আসলে কতগুলো সেফ হেভেন আছে, তো সেইগুলোতে আসলে অর্থগুলো চলে যায় এবং এটি ছাড়া উন্নত দেশগুলোতেও কিন্তু অর্থ যায়। মানে মার্কিন যুক্তরাষ্ট্রেও যেমন বাংলাদেশ অর্থ পাচার হচ্ছে, কানাডাতে হচ্ছে, ইভেন ইউরোপের কিছু দেশে হচ্ছে, এবং সুইজারল্যান্ড। তো এগুলো থেকে শুরু করে এশিয়ার দেশগুলোতে অর্থ পাচার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর বা ইভেন যদি থাইল্যান্ডের কথা বলি, তো সেখানেও যাচ্ছে আমাদের অর্থ। তো এটা আসলে মেইনলি আমাদের যে ট্রেড ট্রানজ্যাকশন, সেটার মাধ্যমে এই অর্থগুলো পাচার হয়। মানে একটা কথা আছে মিস ইনভয়েসিং, মানে আপনি যত টাকার আসলে আমদানি করবেন বা রপ্তানি করবেন, তো সেটাই প্রকৃত টাকাটা না দিয়ে কম বেশি দেখানোটাই হচ্ছে আপনার মূল যে জায়গা। তো সেটার মাধ্যমে কিন্তু আসলে ফাঁকফোকর গলিয়েই অর্থটা পাচার হচ্ছে এবং এটা আগে বেশি হতো, এখন আসলে ভিজিলেন্সটা অনেক বেড়ে গেছে, যার ফলে এখন কিছুটা কমে গেছে। তারপরেও এটা একটা মহামারীর মতো আমাদের এই যে পুরো গ্লোবাল ট্রেড ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। তো আমি মনে করি যে আসলে এই যে অর্থ পাচার হচ্ছে, সেই অর্থ তো দিন দিন মানে আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সোর্স, তো সেগুলোর মাধ্যমে তো যাচ্ছে এবং এটার মাধ্যমে দেখা যাচ্ছে কি যে আসলে এই কর ফাঁকি দিচ্ছে অনেকেই। তো এই কর ফাঁকি দেওয়াটাকে অনেকটাই আসলে এটা হালাল করার জন্য এই কাজটা করা হয়। এবং এটি ছাড়াও এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে আসলে দেখা যায় যে তারা আসলে দেখাতে চান না যে কী করছেন, কী আমদানি করছেন, কী রপ্তানি করছেন। তো এই সমস্ত মাধ্যমে আসলে অর্থ পাচার হয়ে থাকে। একটা হলো যে ব্যাংকের মাধ্যমে হয়, যেমন এলসির ক্ষেত্রে যদি মিস ইনভয়েসিং হয় সেটা একটা। আর একটা হচ্ছে যে টিটি করা হয়, মানে টেলিগ্রাফিক ট্রান্সফার যেটি, তো সেটা হলেও তার মাধ্যমে আসলে অর্থ পাচার হয়ে থাকে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় রকমের আর্থিক সমস্যা এই পুরো পৃথিবী জুড়েই। তো এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য, শুধু বাংলাদেশ থেকে কি অর্থ পাচার হয়, নাকি আমাদের ভারতীয় উপমহাদেশে আরও যে দেশগুলো আছে সেখানেই অর্থ পাচারের বিষয়টা রয়েছে? না, সেখানে যেমন ভারত যে তাদেরও কিন্তু প্রায় $1 ট্রিলিয়ন মতো যে অর্থ পাচার হয়েছে গত 10 বছরে। তো সুতরাং এটা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা কমন প্রবলেম যে তারা আসলে তাদের ট্রেডটাকে ওইভাবে রেগুলেট করেন না, বা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে বিভিন্ন রকমের যে ফাঁকফোকর আছে, তো সেগুলো গলিয়ে যেমন বের হয়ে যায় অর্থ। এবং একই সঙ্গে যেহেতু বিভিন্ন জায়গাতে এই সেফ হেভেন আছে, তো সেখানে কি করা হয় যে অর্থগুলোকে আসলে সরানো হয়, সরিয়ে যারা আসলে এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন। দেখা যায় কি যে অর্থ এমন সমস্ত খাতে বিনিয়োগ হচ্ছে বিদেশে গিয়ে, যেমন আবাসন খাত থেকে শুরু করে অন্যান্য খাতে। তো যখন আসলে এই টাকাটা যায় ওই দেশগুলোতে, সেই দেশের সরকারগুলো আসলে অনেকটাই উদার, মানে অর্থ আসলে তো তাদের কোনো সমস্যা হয় না, বরং তাদের অর্থনীতির জন্য লাভ, যার ফলে তারা আসলে এগুলো জিজ্ঞাসা করে না। তো এই সমস্ত কারণে আসলে অর্থগুলো চলে গিয়ে থাকে। এই যে বাংলাদেশ একসময় জাতিসংঘকে বাণিজ্যের সকল তথ্য দিত, এই তথ্যটা আসলে কেন দিতে হতো বা দেওয়ার প্রয়োজন পড়েছিল, এবং বিগত সরকারের সময় তথ্য দেওয়াটা কেন বন্ধ হয়ে গিয়েছিল? একটা সিস্টেম আছে তাদের আসলে, যে কম ট্রেড বলে আর কি, যে কমোডিটি ট্রেড স্ট্যাটিস্টিক্স, সেটা একটা চ্যানেল, সেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা পণ্য অনুযায়ী আমাদের যে বাণিজ্যের তথ্য সেগুলো দিয়ে থাকি এবং গ্লোবালি ওরা দেখা হয় আর কি, একেবারে ট্যারিফ সাব হেডিং পর্যন্ত তখন আমরা এই তথ্যগুলো দিই। তো সেটা দিয়ে হিসাব নিকাশ করা হয় যে আসলে এই বাণিজ্যের মাধ্যমে আসলে কত অর্থের লেনদেন হচ্ছে। তাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এই আসলে কোনো ইলিগ্যাল ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, বা বাণিজ্যের আড়ালে কোনো অর্থ পাচার হচ্ছে কিনা, এবং সেটা কি অবৈধ কোনো কাজে ব্যবহার করা হচ্ছে কিনা, সেইটাকে ট্রেস করতে মূলত এই জাতিসংঘ, এবং এখনও করে থাকে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে কি যে এটা আসলে বাংলাদেশ বিভিন্নভাবে হয়তো যে বিগত সরকারের সময়ে তারা গড়িমসি করেছে, তারা এরকমভাবে সঠিক তথ্য দেয়নি, এবং দিলেও দেখা যেত যে আসলে ভুল তথ্য যাচ্ছে। আমরা তো দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংক এবং একই সঙ্গে যে এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের দুটো তথ্যের মধ্যে বিপুল পরিমাণে গলমেল ছিল, প্রায় $10-12 বিলিয়ন মতো। তো এইগুলার মূল কারণটা হচ্ছে যে আমাদের তথ্য ঠিক মতো না দিতে চাওয়ার প্রবণতা। তো এতে একটা কাজ হয়েছে, সেটা হলো যে ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেরকম কোনো, মানে এনবিআর বাংলাদেশ ব্যাংক ছাড়া আলাদা কোনো কিন্তু ওইরকম অথরিটি নেই যে ইন্ডিপেন্ডেন্টলি চেক করবে। তো আবার এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুলিয়ে ফাঁপিয়ে আসলে একটা ফিগার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের পুরো ওই যে ট্রেড রিপোর্টিং সিস্টেম, মানে তো সেটা কিন্তু সেইভাবে আসলে অর্গানাইজড নয়। তো এটা আরেকটা একটা বড় সমস্যা আর কি আমাদের জন্য। তো এই কারণেই দেখা যাচ্ছে কি যে আসলে এই জাতিসংঘের কাছে আমাদের যে তথ্য, সেই তথ্যগুলো সঠিকভাবে সঠিক সময় যাচ্ছে না। এই যে আমরা প্রত্যেক বছরই একটা তথ্য পাই এত টাকা পাচার হয়েছে, তো এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না কেন?
আসলে আমরা তো যে অর্থ এটা হিসাব পাচ্ছি আর কি, তো সেই হিসাবটা হচ্ছে গ্লোবালি ওরা অ্যাকুমুলেট করছে, মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, এতে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তো তারা কতগুলো হিসাব করে, সেই হিসাবটা অনেকটা ইনডিরেক্ট মেথডে করে। মানে বিশেষ করে যে আমরা দেখতে পেলাম যে 68.3 বিলিয়ন ডলার গত 10 বছরে চলে গেছে। তো এখন এই যে তাদের যে মেথড, যে কি করে মিরর ডেটা ওরা নেয়, মানে অন্য দেশের কাছ থেকে, মানে যারা আমাদের যে পার্টনার তাদের কাছ থেকে আসলে নিচ্ছে যে কি পরিমাণে হয়েছে, এবং এটির সাথে তারা জাহাজ ভাড়া, বিমা ভাড়াগুলো একটা হিসাব নিকাশ করে তারপরে দেখা যায় যে বড় রকমের ফাঁক তৈরি হয়েছে। তো এখন সরকারগুলো কি করে, মানে এটা একটা খুবই দুঃখজনক সত্য কথা যে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা ব্যবসার সাথে জড়িত থাকেন, তারাই মন্ত্রী এমপি হয়ে থাকেন, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো আসলে ওই পরিমাণে সৎসাহস আসলে এই সরকারগুলো থাকে না। এই কারণেই উন্নয়নশীল দেশগুলোতে মূলত এই সমস্যা হয়, এবং তার একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ, যে ভারতের অর্থনীতির অনেক গুণ কম আসলে বাংলাদেশের অর্থনীতি। তো তারপরে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই ভারতের যে অর্থ পাচার সেটা প্রায় কাছাকাছি। তো এখন এটা তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে সমস্ত ব্যবসায়ীদের যে ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, সেটা একটা বড় কারণ হচ্ছে এই অর্থ পাচারের, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। আর একবার যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সংস্কৃতি তৈরি হচ্ছে, তারা কিন্তু আরও শক্তিশালী হচ্ছেন। তো এই কারণে আমার কাছে মনে হয় কি যে এই ব্যবসায়ীদের জবাবদিহিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু নতুন সংসদ হয়েছে, তো এই সংসদে যদি একটা কোনো সিদ্ধান্ত পাশ হয় যে না, এই যারা হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন, যে সমস্ত সংসদ সদস্য যারা হলো মূলত ব্যবসায়ী সম্প্রদায় থেকে এসেছেন, তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। তো তাদের এই যে ব্যবসা বাণিজ্যের সমস্ত তথ্য এগুলো উপস্থাপন করতে হবে। তো এটা করা গেলে আমি মনে করি যে এটা প্রথম স্টেপ হবে এই অর্থ পাচারের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার। আমরা অতীতে দেখেছি যে এই বিগত সরকারের যে বিভিন্ন রকমের যারা মন্ত্রী এমপি ছিলেন, ইভেন উপদেষ্টা ছিলেন, তো তারা কিন্তু এই অর্থ পাচারের সাথে জড়িত। তো এখন তাদের বিরুদ্ধে তো এখনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো প্রায় 1.5 বছর হয়ে গেছে, তারা অনেকে আটক হয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা যেহেতু গ্রহণ করা হয়নি, আমি মনে করি যে এই একটা সুযোগ, যেহেতু তথ্য এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তো এখন যদি আমরা ব্যবস্থা গ্রহণ করা শুরু করি, এবং যারা ক্ষমতাসীন দল রয়েছেন, বিরোধী দল রয়েছে, তাদের মধ্যে যদি এরকম ব্যবসায়ীরা থাকেন এবং তাদের তথ্যগুলো আমরা দেখবো যে কীরকম হয়, তো এইভাবে করে একটা কঠোর বার্তা যদি আমরা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো আমরা অর্থ পাচার কমাতে পারবো। অর্থাৎ বিগত সরকারের সময় সরকারের মদতেই হচ্ছে টাকা পাচার করা হতো দেশের বাইরে, এবং এখনও কি সেই ধারাটা অব্যাহত থাকবে কিনা এই বিষয়ে কিছু বলবে? সরকার যদি এটাকে বন্ধ করতে না পারে, কারণ প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে টাকা পাচারের বা অর্থ পাচারের তথ্য আমরা পাচ্ছি, তবে সেটা বন্ধ করতে পারছে না, আসলে কেন পারছে না সরকার? না, একেবারে সরকারের মদতে হয়েছে এইভাবে না বলে যদি বলি আমরা যে না ঠিক আছে, তথ্য আসছে, কিন্তু সেই তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, সরকার উদ্দেশ্যে থাকছে, তো তাহলে সেক্ষেত্রে পরোক্ষ একটা মদত সেটা হতেই পারে, মানে এটা বলাটা এরকম খারাপ কিছু হবে না। তবে এই সংস্কৃতিটা এত গভীরে চলে গেছে আমাদের দেশে, এবং একই সঙ্গে আমরা দেখি কি যে যদি কোনো বৈশ্বিক সংস্থা এরকম কোনো তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আরও ডিফেন্ড করার মতো আসলে থাকে না আর কি, যে আমরা মনে করি যে না ঠিক আছে, আর ওরা হয়তো ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে আমাদেরকে হেয় করার জন্য আসলে এই তথ্যটা দিচ্ছে। তো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। তারা তো যে তথ্য দিচ্ছে সেটার ভিত্তিতে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে পুরো সিস্টেম ট্রান্সপারেন্ট হবে, এবং একই সঙ্গে যে দেশের অর্থ তো দেশের সম্পদ, এটা তো চলে যাচ্ছে বাইরে, দেশের ক্ষতি হচ্ছে, এবং এখানে ইললিগাল অনেক অ্যাক্টিভিটি হয়তো সেখানে ফাইন্যান্সড হবে। তো এইগুলা কিন্তু একেবারে ভালো না। আমরা দেখতে পাচ্ছি বিদেশে কিন্তু সম্পদের পাহাড় জমছে, একজন মন্ত্রী তাদের হয়তো এত অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে, তো এই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে সেক্ষেত্রে দেশের উপকার হতো। আমি মনে করি যে এইখানে একটা শক্ত ব্যবস্থা গ্রহণ করার অত্যন্ত প্রয়োজন আছে। আমরা তো সংস্কার করব, আমরা অনেকগুলো যে বিগত সময়ে দেখতে পেয়েছি যে অধ্যাদেশ হয়েছে, সেগুলো আমরা সংসদে রাটিফাই করব। তো এগুলো তো আমরা যাচ্ছি এই সমস্ত পথে। এখন এই আর্থিক যে কেলেঙ্কারি, অর্থ পাচার, এই বিষয়গুলোর বিরুদ্ধে যদি শক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, তাহলে সুশাসনের পথে আমরা অনেক দূর এগিয়ে যাব, এবং পুরো অর্থ ব্যবস্থায় যদি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্নীতি অনেক কমানো যাবে। তো সেই জায়গাতে আমাদের আসলে কাজ করতে হবে, এবং সেটার জন্য আমি মনে করি যে একটা স্ট্রং ডিটারমিনেশন, একটা কমিটমেন্ট এই বর্তমান সংসদ থেকে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য যে সংস্কার হচ্ছে, এই জায়গাতে আমরা একটা জায়গা যদি শক্তভাবে নেই, তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের অর্থ পাচারটা কমে আসবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ব্যাংকগুলোর সাথে একটা বৈঠক করেছেন, যেখানে উঠে এসেছে যে দেশের বিভিন্ন দেশের সঙ্গে একটা চুক্তি করা হবে পাচারের অর্থ ফেরত আনার জন্য। এটা আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, এই আমাদের যে অন্তর্বর্তী সরকার, তাদের দিক থেকেও কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যে ঠিক আছে 30টা ফার্মকে তার অনেক কাগজপত্র তৈরি করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কাজ শুরু হয়েছিল, কিন্তু আসলে নির্বাচনের বিভিন্ন রকমের যে উদ্যোগ গ্রহণ করা হলো, তো এরপরে কিন্তু আর বিষয়টা অগ্রসর হয়নি। এমনকি এই যে 2025 সালের যখন
মাননীয় প্রধান উপদেষ্টা যে তারা গেলেন লন্ডনে, তখনও কিন্তু এই বৈঠকগুলো হয়েছে। তো এটা হয়েছিল, উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছিল, সেটাকে আসলে কন্টিনিউ করতে হবে। এখন এই বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি মনে করি যে এটা খুবই রাইট একটা অ্যাপ্রোচ, এবং এইটাই সময়। এখন শুরু করলে হয়তো কয়েক বছর লেগে যাবে এটা আস্তে আস্তে টাকা ফেরত আসতে, অনেক জটিল প্রক্রিয়া, অনেক সময় যে কাগজপত্র সেগুলো রেডি করতে সময় লাগে, এবং সঠিক প্রমাণ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কাউন্টার পার্ট গভর্নমেন্টগুলো, তাদের যে সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু কোঅপারেট করতে পারবে না। সুতরাং অনেক আইনি জটিলতা আছে। তো সুতরাং আমাদের কাগজপত্র তৈরি করতে হবে, অন্য দেশের সঙ্গে চুক্তি করতে হবে, এটা G2G লেভেলে আসলে কাজগুলো করতে হবে। তো এটার জন্য আমি মনে করি যে লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই বর্তমান যে গভর্নর তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত সঠিক উদ্যোগ, এবং এই সময় আসলে শুরু করলে আমি মনে করি যে এই সরকারের আমলেই আমরা দেখতে পাবো 4-5 বছর পরে হয়তো কিছু ইতিবাচক ফলাফল এসেছে, এবং এর পরবর্তী যে সরকার তারা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবে। তো এইভাবে করতে পারলে আমি মনে করি যে একটা ভালো ফলাফল নিয়ে আসা সম্ভব। বাংলাদেশ থেকে তো একটা বিশাল বড় একটা অ্যামাউন্টের অর্থ পাচার হয়ে গিয়েছে এবং বিভিন্ন দেশে এটা গিয়েছে। তো প্রত্যেকটা দেশের সঙ্গে কি আলাদা আলাদা চুক্তি করে এই অর্থটাকে ফেরত আনা সম্ভব হবে কিনা, বা এমন কোনো দৃষ্টান্ত এর আগে ছিল কিনা বাংলাদেশে অর্থ ফেরত এসেছে, এই বিষয়ে একটু জানাবেন। বাংলাদেশে কিছু অর্থ ফেরত এসেছে, খুবই সামান্য, এটা সিঙ্গাপুর থেকে এসেছে আমরা দেখেছি, কিন্তু এই এখন যে একটা হিউজ অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি যে 28 লাখ কোটি টাকার মতো এই বিগত সময় পাচার হয়েছে, এবং এখনও তো দেখতে পাচ্ছি যে মানে $68.3 বিলিয়ন, যেটা গত 10 বছর পাচার হয়েছে। এখন এই অর্থের সঠিক প্রমাণ যদি আমরা নিয়ে আসতে পারি, মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তো একটা ফিগার দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোন দেশে কত অর্থ গেছে, কোন মাধ্যমে গেছে, এই বিষয়গুলোর যদি প্রমাণ আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই দেশগুলোর সঙ্গে আলাদা আলাদা করে চুক্তি করতে হবে। করে তারপরে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক এটা যা লাগবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লাগবে। আর এর পাশাপাশি কিছু আন্তর্জাতিক সংস্থা, যেমন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু আমাদের, বা OECD, তো তারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। টেকনিক্যাল সাপোর্ট যদি তাদের কাছ থেকে পাওয়া যায়, অনেক সময় তারা লিগাল সাপোর্টও দেয়। এটা করতে পারলে আমি মনে করি যে অর্থ নিয়ে আসা সম্ভব। ফিলিপাইনে উদাহরণ আছে, বিভিন্ন দেশে উদাহরণ আছে যে তারা কিন্তু ওই 15-20 বছর লেগেছে, তাও অর্থ ফেরত এনেছে। তো এখন বিষয়টা দেশের সম্মানের প্রশ্ন, এবং একই সঙ্গে যে দেশের সম্পদ চলে গেছে বাইরে অবৈধভাবে, তো সেটা যে বাংলাদেশ তো এদের দাবিদার, এই অর্থ তো আসা উচিত বাংলাদেশে। তো সেটার জন্য সঠিকভাবে যদি আমরা সময় নিয়ে লেগে থাকি, তাহলে এই অর্থটা ফেরত আনা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।